হ্যালো এভরিওয়ান, এটা ফনেটিক্সের উপর আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস। তো আমরা যারা ফনেটিক্সের ক্লাসটা শুনছি, তো আমি রিকোয়েস্ট করছি যে কানে একটু হেডফোন লাগিয়ে নিবি, কেন হয়তো ভয়েসটা অতটা ক্লিয়ার নাও আসতে পারবে, কিন্তু আমি পুরোটাই চেষ্টা করেছি যাতে ভয়েসটা একদম পুরো ক্লিয়ার আসে। তো ক্লাসটা স্টার্ট করবার পূর্বে আমি কিছু কথা বলবো। ওই কথাগুলো যখন আমরা ক্লাসটা করব তো একটু মনে রাখলে ভালো হবে। প্রথমবার আমরা যারা ক্লাসটা করব তখন আমরা একটা কথা মনে রাখবো যে ক্লাসটা 1x স্পিডে যেন দেখি, ঠিক? আর যখন তার পরের বার ভালো করে প্রপার নোটস বানিয়ে যখন রিভিশনের টাইম থাকবে, বা যারা আমরা এটাকে রিভিশন ক্লাস হিসাবে দেখছি, তখন আমরা ক্লাসটাকে স্পিড মিটারে নিজের মানে অ্যাকর্ডিং টু নিজের স্পিড কীরকমভাবে আমরা বুঝতে পারছি ওটাকে আমরা ক্লাস করব। আর ক্লাসটা যখন আমরা দেখছি তখন প্রপার নোটস বানাবো। কোথাও নোটসে ভুল থাকলে আমি বলে দেবো, বা যদি হয়তো কোথাও মিস্টেক আরও থাকতে পারে, বা কোথাও আমার থেকে যদি বোঝাতে কিছু ভুল হয় বা লেখাতে যদি কিছু ভুল হয়ে যায়, তাহলে ওটা আমাকে অবশ্যই ইনফর্ম করবি। আমি চেষ্টা করব আমার নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার, ঠিক আছে? তো আমি স্টার্ট করছি। তো ফার্স্টে হচ্ছে ফনেটিক্স। তো ফনেটিক্স পড়বার আগে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ ফনেটিক্স, ঠিক? তো ফনেটিক্স মানে হচ্ছে যে শব্দবিজ্ঞান বলতে কি বুঝি? প্রত্যেকটা শব্দ উচ্চারণ করার পিছনে যে বিজ্ঞানটা কাজ করে, যে সায়েন্সটা কাজ করে, সেই সায়েন্সের স্টাডি বা অ্যানালিসিসকে আমরা হচ্ছে ফনেটিক্স বলি, ঠিক আছে? আরও যদি ভালোভাবে বলতে হয় তো আমরা কি বলবো, যে আমাদের পৃথিবীতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক? এবার এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কথা বলি। এই কথা যে বলছি, তো কী বলছি অ্যাকচুয়ালি? আমরা ওয়ার্ডসের উচ্চারণ করছি, বাট এই যে ওয়ার্ডসটাকে যে আমরা উচ্চারণ করছি এর পিছনে যে সায়েন্সটা কাজ করছে, সেই সায়েন্টিফিক স্টাডিটাকে আমরা হচ্ছে ফনেটিক্স বলি। তো দেখো আমি ওখানে কী লিখেছি ডেফিনেশনে, সবাই একটু মন দিয়ে ভালো করে দেখবো, তাহলে হয়তো আমরা একটু ভালো করে বুঝতে পারবো। ফনেটিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি। কেমন স্টাডি? সায়েন্টিফিক স্টাডি মানে বিজ্ঞানসম্মত আলোচনা। ফনেটিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি মানে বিজ্ঞানসম্মত আলোচনা, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, সায়েন্টিফিক স্টাডি, বিজ্ঞানসম্মত আলোচনা। বিহাইন্ড মানে পিছনে, বিহাইন্ড দ্য প্রোডাকশন অফ এনি স্পিচ সাউন্ড মানে কোনো স্পিচ সাউন্ড উচ্চারণ করার পিছনে যে বিজ্ঞানটা কাজ করে, সেই বিজ্ঞানের অ্যানালিসিসটাকে বা সেই বিজ্ঞানের সায়েন্টিফিক স্টাডিটাকে আমরা ফনেটিক্স বলবো, ঠিক আছে? অফ এনি পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ মানে কোনো ল্যাঙ্গুয়েজের কোনো ভাষা বা স্পিচ সাউন্ড উচ্চারণ করার পেছনে যে বিজ্ঞানটা কাজ করে, সেই বিজ্ঞানটাকে আমরা ফনেটিক্স বলি। তাহলে আবার ডেফিনেশনের দিকে একবার চোখ দিচ্ছি আমরা, কি লেখা আছে? Phonetics is the scientific study behind the production of any speech sound of any particular language, ঠিক আছে? এটা ফনেটিক্সের ডেফিনেশন গেল। এবার আমরা কি উচ্চারণ করি কথা বলার সময়? সাউন্ড তো না, স্পিচ সাউন্ড উচ্চারণ করি, ঠিক আছে? এবার সাউন্ড আর স্পিচ সাউন্ডের মধ্যে আমাদেরকে পার্থক্য বুঝতে হবে। সাউন্ড মানে কি? সাউন্ড কখন আমরা ক্রিয়েট করতে পারবো? যখন দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে তখনই আমরা সাউন্ডটা উচ্চারণ করতে পারবো, ঠিক আছে? বিনা সংঘর্ষ যদি হয় দুটো বস্তুর মধ্যে, কখনোই আমরা সাউন্ড উচ্চারণ করতে পারবো না, হলো? আর সাউন্ডের যদি অরিজিন বলি, তাহলে আমাদেরকে অরিজিনটা বলতে গেলে বলতে হবে সাউন্ডের অরিজিন হচ্ছে ভাইব্রেটেড অবজেক্ট, ঠিক আছে? এটা মনে রাখবো, সাউন্ডের অরিজিন হচ্ছে ভাইব্রেটেড অবজেক্ট। আর নর্মাল সাউন্ড আর স্পিচ সাউন্ডের মধ্যে পার্থক্য কী? নর্মাল সাউন্ড হচ্ছে কোনো একটা পার্টিকুলার ভাষা বা ল্যাঙ্গুয়েজের কোনো একটা পার্টিকুলার শব্দ উচ্চারিত করতে পারে না। বাট স্পিচ সাউন্ড কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের মানে স্পিচ সাউন্ড উচ্চারণ করতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে আমি যদি ক্ল্যাপ করি, তাহলে কি ওটাও একটা সাউন্ড। যেমনি বৃষ্টি পড়ছে, ওটাও একটা সাউন্ড, ঠিক আছে? বাতাস বইছে, ওটারও একটা সাউন্ড আছে। বাট ওটার সাথে স্পিচ সাউন্ডের কী পার্থক্য? ওই সাউন্ডগুলো আমাদের কোনো ভাষার কোনো শব্দ উচ্চারিত করতে পারছে না, বাট যে সাউন্ডগুলো কোনো একটা নির্দিষ্ট ভাষার নির্দিষ্ট শব্দ উচ্চারণ করতে পারে, সেই সাউন্ডগুলোকে আমরা স্পিচ সাউন্ড বলবো, হলো? এটা হচ্ছে কথা। এবার দেখ, স্পিচ সাউন্ড আমরা পড়ছি, সেকেন্ড টপিক, স্পিচ সাউন্ডকে আমরা ফোনিম বলি, ঠিক আছে? তো স্পিচ সাউন্ডের ডেফিনেশন কি বলবো? এ ফোনিম
ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ এনি স্পিচ সাউন্ড ইন এনি পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। কোনো একটা ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করার সময় যে মানে সবচেয়ে ছোট ইউনিটটা থাকে তাকে আমরা স্পিচ সাউন্ড বলি। যেমনি আমরা ল্যাঙ্গুয়েজে কথা বলছি তো কী বলছি, হ্যাঁ, শব্দ বলছি। এবার শব্দ যেমনি ধরে আমি বল বললাম, ঠিক আছে, BALL হলো। এবার আমি যে বল বলছি তো এটা একটা কি ওয়ার্ড। এবার ওয়ার্ডের মধ্যেও আমি কি বলছি, ব প্লাস ব অ্যা, এরকম ব অ্যা আর ল, বল, এমনি বলছি। এমনি বলছি। তো এটা কি, ব একটা স্পিচ সাউন্ড, একটা স্পিচ সাউন্ড, ল একটা কি স্পিচ সাউন্ড। মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, স্মলেস্ট ইউনিটটা কি, ওয়ার্ড থেকেও ভালো করে বলতে গেলে কি লেটার। বাট আমরা লেটার উচ্চারণ করি না, আমরা স্পিচ সাউন্ড উচ্চারণ করি। এটা স্পিচ সাউন্ড, এটা লেটার না, এটা স্পিচ সাউন্ড, এটা লেটার না। যদি মনে হয় যে এটা মানলি না তাহলে আমি একটু পরেই ওটা হচ্ছে প্রুফ দিব, বাট এটা জেনে রাখ, স্পিচ সাউন্ড বলতে আমরা ওটাই বুঝি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের সবচেয়ে স্মলেস্ট ইউনিটটাকে আমরা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের স্পিচ সাউন্ড বলি। হলো, এটা হয়তো আমরা একটু বুঝলাম। এবার স্পিচ সাউন্ড ইজ নোন অ্যাজ ফোনিম, PHONEME স্পেলিংটা, ঠিক আছে, স্পেলিংটা ভালো করে দেখবো। স্পিচ সাউন্ড ইজ নোন অ্যাজ ফোনিম। হলো, ইংলিশে টোটাল 44টা ফোনিমস আছে। হলো, যেমনি আমাদের ইংলিশে যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলি তাহলে আমাদের টোটাল নাম্বার অফ লেটার্স কটা আছে, 26টা। 26টার মধ্যে 5টা ভাওয়েল আর 21টা কনসোনেন্ট। সিমিলারলি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যখন ফোনিমের কথা বলবো বা স্পিচ সাউন্ডের কথা বলবো, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 44টা ফোনিম আছে। হলো, এবার আউট অফ 44 মানে 44টার মধ্যে টোটাল নাম্বারস অফ ভাওয়েল ফোনিমস আর 20। ভাওয়েল লেটার্স 5টা কিন্তু ভাওয়েল ফোনিম হচ্ছে 20টা। হলো, আর টোটাল নাম্বারস অফ কনসোনেন্ট ফোনিমস আর 24টা। মানে কি বলতে চাইলাম, ভাওয়েল লেটার 5টা বাট ভাওয়েল ফোনিমস 20টা, ঠিক আছে। কনসোনেন্ট লেটার 21টা কিন্তু কনসোনেন্ট ফোনিম 24টা, ঠিক আছে। কনসোনেন্ট কিন্তু 24টা না, কনসোনেন্ট 21টা বাট কনসোনেন্ট ফোনিম 24টা। সিমিলারলি ভাওয়েল যেমনি 5টা আছে, AEIOU, আর ভাওয়েল ফোনিমস আছে 20টা, ঠিক আছে। হলো, এটা হচ্ছে আমি বলতে চাইলাম। যদি বিশ্বাস না হয় তাহলে এখানে বল যে বলেছিলাম না, এখানে বলটাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে হবে। BALL বল। হলো, এখানে ব প্লাস এ প্লাস ল, এমনি বল, ব এ ল বল, এমনি টাইপের আমরা বলছি। বাট এ বলে কোনো ভাওয়েল লেটার নাই, কিন্তু এ বলে ভাওয়েল ফোনিম আছে। দ্যাটস ওয়াই আমরা বলছি ভাওয়েল আছে 5টা কিন্তু ভাওয়েল ফোনিম আছে 20টা। হলো, এটা একটু ক্লিয়ার হয়ে হবে। কোথাও যদি ডাউট থাকে তো আমাকে অবশ্যই বলবি। আমি বুঝতে পারছি না, তোরা বুঝতেও পারছিস কিনা, কিন্তু আমি চেষ্টা করছি এরকমভাবে বলার যাতে তোরা সবটাই বুঝতে পারিস, ঠিক আছে। এবার ফোনিম আর স্পিচ সাউন্ড আমরা বললাম, ফোনিমকে স্পিচ সাউন্ড বলে, ওটাই দেখ। ফোনিম আর স্পিচ সাউন্ড, ওটাই লেখা আছে, ফোনিম আর স্পিচ সাউন্ড ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ এয়ার। এটা বলবি কি করে, বিশ্বাস হবে না, ঠিক আছে। কোনো একটা স্পিচ সাউন্ড নাথিং বাট ফ্লো অফ এয়ার, এটা বিশ্বাস হলো না, ঠিক আছে। আমি বলার চেষ্টা করছি, একটু ভালো করে দেখবি। তুই প বলে দেখ, প, তুই বলি প বললাম তো কোথায় এটা ফ্লো অফ এয়ার হলো না নিশ্চয়। এবার আমি বলছি তুই প বলার ঠিক আগের মতো প বলবি না, ঠিক আছে। এবার তুই ঠোঁটের ঠিক কাছে ডান হাত বা বাম হাতের তালুটা নিয়ে রাখ, ঠিক আছে, একদম মুখের ঠোঁটের ঠিক সামনে, একদম সামনে, ঠিক। এবার বল প প। এবার দেখবি তোর ঠোঁটের মাঝ দিয়ে একটা ফ্লো অফ এয়ার তোর হাতের তালুতে গিয়ে ধাক্কা মারছে। ওই যে ধাক্কাটা মারছে মানে কি, ফোনিম একটা উচ্চারিত হলো, ওটা কি একটা ফ্লো অফ এয়ার। তার জন্য এখানে বলা আছে ফোনিম বা স্পিচ সাউন্ড ইজ নাথিং বাট ফ্লো অফ এয়ার। হলো, আর উইদাউট এনি ফ্লো অফ এয়ার উই কান্ট প্রডিউস এনি স্পিচ সাউন্ড আর ফোনিম। মানে আমরা হচ্ছে ফ্লো অফ এয়ার ছাড়া ফোনিম আর স্পিচ সাউন্ড উচ্চারণ করতে পারবো না, ওটাই আমাদের এখানে হচ্ছে বলা আছে। উইদাউট এনি ফ্লো অফ এয়ার উইদাউট এনি ফ্লো অফ এয়ার উই কান্ট প্রডিউস এনি ফোনিম। হলো,
এই যে দেখ লেখা আছে উইদাউট এনি ফ্লো অফ হেয়ার উই কান্ট প্রডিউস এনি স্পিচ সাউন্ড অর ফোনিম। আমরা কখনোই এখানে সাউন্ড বলবো না, ফোনেটিক যখনই আমরা পড়ছি তখন স্পিচ সাউন্ড বলবো। কেন? সাউন্ড আর স্পিচ সাউন্ডের মধ্যে পার্থক্য আছে, যেটা আমি একটু আগেই বললাম। ঠিক আছে, এবার যে কোনো জিনিস বাইরে বেরোচ্ছে ওর তো একটা অরিজিন আছে। যেমন গঙ্গা নদী বয়ে চলে যাচ্ছে, এরকম অনর্বর বয়ে চলে যাচ্ছে, তো ওটা তো একটা অরিজিন আছে। আমরা ওটাকে দেখতে পারি বা না পারি, দ্যাটস ডাজন্ট ম্যাটার। বাট যে কোনো জিনিস যে বাইরে বেরোবে ওর নিশ্চয়ই একটা অরিজিন আছে। সিমিলারলি আমাদের যেটাকে আমরা ফোনিম বলছি, যেটাকে আমরা স্পিচ সাউন্ড বলছি, যেটা হচ্ছে নাথিং বাট দ্য ফ্লো অফ এয়ার, ওটার হচ্ছে একটা অরিজিন আছে। ওটা আমাদের হিউম্যান বডির ভিতরে একটা অর্গান আছে। মানে ফ্লো অফ এয়ার আমাদের যদি হিউম্যান বডিতে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের হিউম্যান বডিতে অনেকগুলো অর্গানস আছে। যেমন হার্ট, কিডনি, ইন্টেস্টাইন। সিমিলারলি একটা অর্গান আছে লাং। ঠিক আছে, লাং থেকে মানে আমাদের ফ্লো অফ এয়ারটা বেরোয়। তাহলে বলে যদি ফ্লো অফ এয়ারটা অরিজিন কোথায়, তাহলে আমরা বলবো এই যে লাং নামক যে অর্গানটা আছে ওটাই হচ্ছে ফ্লো অফ এয়ারের অরিজিন। যেটা ফোনিম উচ্চারণ করার পিছনে ভূমিকা পালন করে। ঠিক আছে, এবার রিপ্রেজেন্টেশন অফ ফোনিম হলো। এবার ফোনিমকে আমরা কিভাবে রিপ্রেজেন্টেশন করব। ঠিক আছে, যেমন সব কিছু মানে যেরকম ধর ম্যাথে আমরা যদি কোনো কিছু ডিগ্রিকে লিখতে চাই, সাপোজ 45, তো এমনি লিখলে হবে না, এটা নাম্বারকে যেমনি বোঝালো। বাট এটা 45 ডিগ্রি, এটা তখন অ্যাঙ্গেলকে বোঝাবে। বুঝলি? আছে কি না? ঠিক বলছি না ভুল? 45 কি নাম্বার, বাট 45-এর মাথায় যখনই ডিগ্রি দিয়ে দিলাম তখন ওটা কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলকে মানে কোনো একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্টেশন করবে। সিমিলারলি এখানে আমরা ফোনিমকে রিপ্রেজেন্টেশন করার একটা নিয়ম আছে। এরকম যদি আমরা এই রুলটা বা এই নিয়মটা যদি না ফলো করি তাহলে ফোনিমকে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারবো না। এবার কীভাবে রিপ্রেজেন্টেশন করতে পারবো ফোনিমটাকে? কোনো একটা লেটার, ইংলিশ অ্যালফাবেটে যে লেটারগুলো আছে, ঠিক আছে, সব লেটার হবে না, বাট কিছু কিছু যেগুলো লেটার্স আছে হলো, সে যেমন সাপোজ আমি পিটাকে ধরলাম, এটা নর্মাল লেটার, বাট যখন আমি পিটাকে এই নর্মাল লেটারকে দু সাইডে দুটো স্ল্যাশ দেবো, একটা স্ল্যাশ দুটা স্ল্যাশ, ফার্স্ট স্ল্যাশ সেকেন্ড স্ল্যাশ, এই দুটো স্ল্যাশের মধ্যে যখন একটা লেটারকে ক্যাপচার করে দিলাম বা বন্দি করে দিলাম, দ্যাটস ওয়াই এটা ফোনিম। এটা কি ফোনিম, PHONEME। এটা কিন্তু আর লেটার থাকলো না, বাট এটা নর্মাল লেটার হলো। ফোনিম আর নর্মাল লেটার দুটো একদমই আলাদা বিষয়। এটা কখনোই না, এটা বিনা যদি আমরা দু সাইডে স্ল্যাশ দিয়ে কোনো একটা লেটারকে লিখি তখন এটা নর্মাল লেটার থাকবে, বাট ফোনিমকে আমাদেরকে লিখতে গেলে দু সাইডে দুটো বার দিতেই হবে। এটা কিন্তু কম্পালসারি আছে, বুঝলি? ফোনিমকে মানে রিপ্রেজেন্টেশন করতে গেলে দু সাইডে দুটো বার দিতেই হবে, এটাই আমি বলতে চাইছি। এবার দেখো ওটাই লেখা আছে, এই যে রিপ্রেজেন্টেশন অফ ফোনিম, এই যে এটা লেখা আছে না রিপ্রেজেন্টেশন অফ ফোনিম, কী করে রিপ্রেজেন্টেশন করব? বাই গিভিং স্ল্যাশ বোথ সাইড অফ এনি লেটার। মানে যে কোনো লেটার আছে তার দু সাইডে যে একটা স্ল্যাশ দুটা স্ল্যাশ, এই দুটো যখন স্ল্যাশ দিয়ে লেটারটাকে লিখবো, দ্যাটস ওয়াই এটা ফোনিম হলো। এবার এক্সাম্পলের জন্য আমি লিখেছি এটা প, এটা কিন্তু প। বাট ইংলিশ সরি 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 কোথায় গেল, হ্যাঁ এই যে এটা হচ্ছে প, বাট ইংলিশ কনসোনেন্টে যদি আমি এরকম লিখি তাহলে এটা এটা প হবে না, এটা পি হয়ে যাবে। এটা হচ্ছে লেটার, বুঝলি? এটা লেটার আর এটা ফোনিম, PHONEME হলো। এই যে এটা কিন্তু পি, এটা নর্মাল লেটার, এটা হচ্ছে ফোনিম। বুঝা গেল আমি কি বলতে চাইলাম? আমি আশা করি বুঝতে পেরে হবো। ঠিক আছে, তাহলে আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখি সবাই বলবি এটা পারছিস কিনা। সাপোজ আমি এটা বললাম, ও শিট, নে সাপোজ আমি এটা বললাম আর এটা বললাম, আমি যদি বলি যে ভার্সেস দিলাম, আমি বললাম এই দুটার পার্থক্য কী, তাহলে তুই বলবি যে দাদা এটা তো স্ল্যাশ দেওয়া নাই, বাট এটা ইংলিশ অ্যালফাবেট সিরিজের মধ্যে একটা লেটার। তো এটা আমাদের ইংলিশ অ্যালফাবেট সিরিজের বি লেটারটাকে রিপ্রেজেন্টেশন করছে, বাট এখানে যেহেতু আমি স্ল্যাশ দিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই এটা আর বি থাকলো না, এটা হয়ে গেলে ব। এটা একটা স্পিচ সাউন্ড, এটা একটা লেটার। ঠিক আছে, তো ওটাই আমি হয়তো পরে লিখেছি, ওটা দেখবি ভালো করে। নেক্সট টপিক হচ্ছে ডিফারেন্স বিটুইন নর্মাল লেটার অ্যান্ড ফোনিম হলো। এবার আমাদের কি ডিফারেন্স দেখা যাচ্ছে, দেখ সাবজেক্ট দেওয়া আছে নর্মাল লেটার, ফোনিম আর স্পিচ সাউন্ড। ফার্স্ট হচ্ছে রিপ্রেজেন্টেশন। নর্মাল লেটারকে আমরা
বিনা বার দিয়ে রিপ্রেজেন্টেশন করবো। এই যে পিটা আছে এখানে কোনো কিন্তু বার দিইনি আমি, ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা নর্মাল লেটার। বাট যখনই আমরা ফোনিম লিখবো নর্মাল লেটারে দু সাইডে দুটো বার দিতেই হবে। সেকেন্ড হচ্ছে ডিফারেন্সটা আমরা আটারেন্স মানে উচ্চারণগত দিক দিয়ে আমরা দেখতে পারি। যেমন নর্মাল লেটার হচ্ছে এটা পি, আর এটা হচ্ছে প। উচ্চারণ করব এটাকে পি, এটাকে করব প, যেহেতু এখানে দুটো বার দেওয়া আছে। হলো, এবার নাম্বার যদি খেয়াল করি ইংলিশ অ্যালফাবেট সিরিজে নর্মাল লেটার্সের সংখ্যা হচ্ছে 26টা, বাট ফোনিমের ক্ষেত্রে টোটাল ফোনিম হচ্ছে নাম্বার অফ টোটাল ফোনিম হচ্ছে 44টা। এবার ফাংশনগত দিক দিয়েও পার্থক্য আছে। ইন ফনেটিক্স, এই যে দেখতে পাওয়া আছে, ইন ফনেটিক্স দেয়ার ইজ নো রোল, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, দেয়ার ইজ নো রোল, সরি ইন ফনেটিক্স দেয়ার ইজ নো রোল, মানে এর কোনো রোল নাই। কার রোল নাই? নর্মাল লেটারের কোনো রোল নাই। অবশ্যই যখন আমরা কোনো একটা কিছুর প্রনাউন্সিয়েশন করছি বা কোনো একটা কিছুকে লিখছি তখনই শুধু রোল আছে, বাট উচ্চারণ করার ক্ষেত্রে নর্মাল লেটারে ফনেটিক্সে তো কোনো রোল নাই, ঠিক আছে। তো ফনেটিক্সে কার রোল আছে? নর্মাল লেটারে যদি আমাদের রোল না থাকে তো কার রোল আছে? তো ফনেটিক্সে হচ্ছে যার রোল আছে ওটা হচ্ছে ফোনিমের রোল আছে। ফোনিম প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ফনেটিক্স, মানে ফোনিম কাকে বলছি আমরা? স্পিচ সাউন্ডের ফনেটিক্সে রোল আছে, ইম্পর্টেন্ট রোল আছে, ওটাই তো নিয়ে কারবার হচ্ছে না, দ্যাটস ওয়াই ওটা ইম্পর্টেন্ট রোল আছে। হলো, এবার নেক্সট টপিক। ডিউরিং দ্য প্রনাউন্সিয়েশন অফ এনি পার্টিকুলার ওয়ার্ড, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে উচ্চারণ করার সময় উই কান্ট প্রনাউন্স, মানে আমরা উচ্চারণ করি না অফ এনি লেটার, আমরা কোনো লেটার উচ্চারণ করি না, বাট ফোনিম অর স্পিচ সাউন্ড, মানে বাট যখনই আমরা দিচ্ছি কোনো একটা সেন্টেন্সে, মানে ওটা কী করছে? সেন্টেন্সের মিনিংটাকে পাল্টে দিচ্ছে। বাট এমনি একটা কনজাংশন আছে যেটা আমরা যখনই ইউজ করব তার পূর্বে যেটা লেখা হবে পরেরটাকে ওটা একদম পুরোপুরি পাল্টে দিবে। যেমনি তোরা বলিস না যে আরে বন্ধু আমি তো যেতাম, কিন্তু যখনই তুই কিন্তু বলে দিচ্ছিস মানে ব্যাপারটা হচ্ছে আমি যেতাম বাট যেতে পারছি না, বাট এরকম জিনিস আছে। হলো, মানে পাল্টে দেয়, একদম পাল্টে দিবে, মিনিংটাকে পাল্টে দিবে। যদি প্রথমটা হ্যাঁ বাচক হয় পরেরটা না হয়ে যাবে, প্রথমটা না হয় পরেরটা হ্যাঁ হয়ে যেত। হলো, যেরকম আমি বলছি যে আরে বন্ধু আমি তো বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতাম না, বাট মানে প্রথমে করতাম না মানে বাট দিয়ে দিলাম, এরপরে করব, বাট কি হলো যে সবাই যাচ্ছিলো দেন আমিও চলে গেলাম। হলো, এটা প্রথমেরটা না ছিল পরেরটা হ্যাঁ হলো। এবার প্রথমেরটা হ্যাঁ হবে পরেরটা না হবে, যেমনি আরে আমি চলে যেতাম রে বিয়ে বাড়িটা, বাট এত বৃষ্টি পড়লো যে আমি যেতেই পারলাম না, মানে প্রথমেরটা হ্যাঁ হয়ে যাচ্ছে তো পরেরটা না হয়ে যাচ্ছে। মানে আমি একটু অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যদি প্রথম সেন্টেন্সটা আমাদের যদি পজিটিভে থাকে তাহলে এই যে বাট আমরা ওয়ার্ডটা প্রয়োগ করে দিচ্ছি তাহলে সেকেন্ডটা নেগেটিভ হয়ে যাবে, এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। আর যদি প্রথমটা যদি আমরা নেগেটিভে যদি বলি তাহলে বাট ইউজ করার পর এটা পজিটিভে হয়ে যাবে, মানে বাট হচ্ছে এটাকে পাল্টে দিবে। হলো, বাট পজিটিভটাকে নেগেটিভে করে দেবে, নেগেটিভটাকে পজিটিভে করে দিবে, বলার এটাই মনে হলো। হলো, ডিউরিং দ্য প্রনাউন্সিয়েশন অফ এনি পার্টিকুলার ওয়ার্ড, কোনো একটা ওয়ার্ডকে প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণ করার সময় উই কান্ট প্রনাউন্স, মানে আমরা উচ্চারণ করি না এনি লেটার, আমরা কোনো লেটার উচ্চারণ করি না, বাট ফোনিম আর স্পিচ সাউন্ড, মানে ফোনিম বা স্পিচ সাউন্ডকে উচ্চারণ করি। এটার এক্সাম্পল দিয়ে আমি একটু বুঝাচ্ছি, দেখ। এবার এখানে আমরা ধরে নিলাম এখানে যেটা লেখা আছে ক্যান, CAN। হলো, এবার এটা যদি আমরা ইংলিশ অ্যালফাবেট সিরিজে দেখি তো এটাকে আমরা সি বলি, এটাকে কি বলি? সি বলে উচ্চারণ করিস। হলো, এটাকে কি বলে উচ্চারণ করিস? এ। এটাকে কি বলে উচ্চারণ করিস? এ। তো আর এটাকে ন, এই যে এনটাকে কি করিস? ন। করিস না এন, সরি ন না এন, এ আর এন, এন করে। হলো, ইংলিশ অ্যালফাবেট সিরিজে ABCC করিস, এ করিস, আর MNAN করিস, এরকম। তাহলে এটা কি হয়ে যাবে? এটা কি হবে? CAN এমনি টাইপের হয়ে যায় CAN, কিন্তু এটা CAN কি এরকম না। আমরা কি বলছি? ক্যান, মানে ক করছি, করছি, ন করছি, এই তিনটা কি? এই তিনটা ক, ন, এই তিনটা হচ্ছে ফোনিম বা স্পিচ সাউন্ড, এটা কিন্তু নর্মাল লেটার না। তো ফনেটিক্সে দ্যাটস ওয়াই আমরা বলছি যে নর্মাল লেটারের কোনো ভূমিকা নাই। কার ভূমিকা আছে? স্পিচ সাউন্ডের ভূমিকা আছে। যদি নর্মাল লেটারের ভূমিকা থাকতো তাহলে এটাকে সি, এটাকে এ, এটাকে এন, CAN এমনি বলতাম। হলো, এটা ক্লিয়ার হলো? আমি আশা করি বুঝতে পেরে হবি। যদি না বুঝতে পারিস তো খাতায় ওখানে লিখে রাখবি কোনটা বুঝতে পারলি না, দেন আমাকে লেট মি নো, আমি ওটা ক্লিয়ার করে দেবো। এবার আর্টিকুলেটার্স বলতে আমরা কি বুঝি?
অ্যাকচুয়ালি আর্টিকুলেটার্সটা কি? আর্টিকুলেটার্সটা হচ্ছে আমাদের অর্গান, হলো অর্গান না, মানে আর্টিকুলেটার্স ফনেটিক্সের ক্ষেত্রে ওটাকে আমরা স্পিচ অর্গান বলছি। দেখ আমরা প এ ন এরকম বলছি, তো এবার প উচ্চারণ করার ঠিক আগের মুহূর্তে যদি আমরা ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে তুইও ভালো করে এটা দেখতে পারবি যে যখন তুই প বল, হলো এবার প বলিস না, ঠিক আগের মুহূর্তে প বলা, ঠিক আগের মুহূর্তে মানে জাস্ট বলবি না, জাস্ট ইমাজিন প বলার ঠিক আগের মুহূর্তে প বলার অ্যাক্টিং কর, প প, বাট বলিস না। দেখ তুই কী হচ্ছে, নিচের ঠোঁটটা কি উপরের ঠোঁটের ভালো করে লাগছে, ভালো করে বল, স্লো মোশনে একদম প বল, প। দেখ নিচের ঠোঁটটা কি উপরের ঠোঁটে টাচ করছে, মানে যদি এবার তুই নিচের ঠোঁটটাকে যদি হাত দিয়ে টেনে ধরে রাখিস, সাপোজ টেনে ধরে রাখ, এবার প বলার চেষ্টা কর, তুই বলতেই পারবি না। মানে কোনো একটা স্পিচ সাউন্ড উচ্চারণ করার পিছনে কিছু কিছু অর্গানস আমাদের কাজ করে, ঠিক আছে? ওই অর্গানগুলোকে আমরা স্পিচ অর্গান বলি, আর ওই স্পিচ অর্গানকে আমরা ফনেটিক্সের ভাষায় আর্টিকুলেটার্স বলি। আর্টিকুলেটার্স কেন? আর্টিকুলেটার্স কেন? হোয়াই আর্টিকুলেটার্স? ARTICULATERS, আর্টিকুলেটার্স কেন? আর্টিকুলেটার্স মানে কি জানিস? আর্টিকুলেট মানে হচ্ছে উচ্চারণ করা, আর আর্টিকুলেটার্স মানে যেটা উচ্চারণ করে, যেটা উচ্চারণ করে, দ্যাটস ওয়াই ওটা আর্টিকুলেটার্স। মানে যে অর্গানগুলো আমাদের ফোনিম উচ্চারণ করতে সাহায্য করে তাকে আমরা আর্টিকুলেটার্স বা স্পিচ অর্গান বলি। যেমন 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 ভালো করে দেখ, ঠিক আছে? আমরা আর্টিকুলেটার্স পড়ছি, তাহলে কি বললাম, যে অর্গানগুলো আমাদের স্পিচ সাউন্ড বা ফোনিম উচ্চারণ করার পিছনে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, প্রাইমারিলি অর সেকেন্ডারিলি মুখ্য আর গৌণ ভূমিকা পালন করে, তাকে আমরা আর্টিকুলেটার্স বা স্পিচ অর্গানস বলি, হলো। এবার আমাদের এই যে দেখ এখানে লেখা আছে দোজ অর্গানস, মানে সেই সমস্ত অর্গানসগুলো, দোজের পর অর্গান হবে না, অর্গানস হবে। কেন? দোজ হচ্ছে একটা প্লুরাল, হলো, তো এর সিঙ্গুলার হচ্ছে দিস। যদি দিস থাকতো তাহলে সিঙ্গুলার হতো, কিন্তু যেহেতু দোজ লিখে দিয়েছি তাই জন্য প্লুরাল হবে, ঠিক আছে? দোজ অর্গানস, হলো দোজ অর্গানস হুইচ, যেটা হেল্প, এখানে হেল্পস হবে না যেহেতু অর্গানস প্লুরাল আছে, এটা রিলেটিভ প্রোনাউন আছে হুইচ, তো যেহেতু এটা প্লুরাল আছে তার জন্য এখানে প্লুরাল ভার্ব হবে, ভার্ব হবে। দ্যাটস ওয়াই এটা হেল্প আছে, হেল্পস লিখবো না। দোজ অর্গানস হুইচ হেল্প ইন অর্ডার টু প্রনাউন্স, মানে যে অর্গানগুলো যেটা আমাদের হেল্প করে ইন অর্ডার টু, মানে উচ্চারণ করতে, ইন অর্ডার টু প্রনাউন্স মানে উচ্চারণ করতে, ওর আর্টিকুলেট মানে উচ্চারণ করতে, হলো, অর প্রডিউস করতে এনি স্পিচ সাউন্ড আর ফোনিম, মানে যে অর্গানসগুলো আমাদের কোনো একটা স্পিচ সাউন্ড উচ্চারণ করার পিছনে মুখ্য আর গৌণ, প্রাইমারিলি আর সেকেন্ডারিলি ভূমিকা প্লে করে, তাকে আমরা আর্টিকুলেটার্স বা স্পিচ অর্গানস বলি, ঠিক আছে? আর্টিকুলেটার্সে TERS আছে, ভালো করে লক্ষ্য করব, এটা কিন্তু স্পেলিংটা যেন ভুল না হয়ে যায়। আর্টিকুলেটার্সে TERS হবে, হলো। যদি TOR লিখে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন 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 আমি ওটা রিজন বলছি, এক মিনিট, লেট মি এক্সপ্লেন। আমরা যখন গ্রামারে কোনো একটা ভার্বকে নাউনে যখন আমরা কনভার্ট করি, তখন আমরা জানি কী করি, ওর সাথে আমরা ER অ্যাড করে দিই, তখন ওটা নাউন হয়ে যায়। বিশ্বাস হচ্ছে না? দেখ, যদি সিং মানে কি, গান করা, এটা একটা ভার্ব, হলো, এটা পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব, বাট সিংয়ের সাথে যখন তুই ER অ্যাড করে দিচ্ছিস, দ্যাটস ওয়াই এটা হয়ে যাচ্ছে সিঙ্গার। এটা কিন্তু আর ভার্ব থাকলো না, এটা নাউন হয়ে গেল। এই যে দেখ, বুঝতে পারলি? সিংয়ের সাথে যখন তুই ER অ্যাড করে দিচ্ছিস তখন ওটা সিঙ্গার হয়ে যাচ্ছে, ওটা কিন্তু ভার্ব হচ্ছে না, ওটা কিন্তু নাউনে কনভার্ট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আর্টিকুলেট একটা হচ্ছে ভার্ব, আর্টিকুলেট ভার্বের মানে হচ্ছে উচ্চারণ করা। এগুলো কিন্তু খাতায় লিখবি, না লিখলে কিন্তু বোঝা যাবে না। আমি বারবার বলছি খাতায় লিখতেই হবে, কেন আমিও যখন পড়েছি নিজের টাইমে তখন আমি এগুলো খাতায় লিখেছি, দ্যাটস ওয়াই আমার মনে আছে। তো তোদেরকে এটা খাতায় লিখতেই হবে। আর্টিকুলেট হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে উচ্চারণ করা, আর এই ভার্বটার সাথে যখন আমরা ER অ্যাড করছি তখনই ওটা আর্টিকুলেটার্স হচ্ছে, মানে যে অর্গানটা আমাদের হচ্ছে উচ্চারণ করতে, কোনো একটা ফোনিম উচ্চারণ করতে সাহায্য করছে, ফোনিম বা স্পিচ সাউন্ড উচ্চারণ করতে আমাদের সাহায্য করছে, তাকে আমরা আর্টিকুলেটার্স বলছি। তার জন্য এখানে TOR হবে না, TER হবে, ঠিক আছে? এবার টাইপ অফ আর্টিকুলেটার্স, আমাদের
ফনেটিক্সে 2 টাইপসের আর্টিকুলেটার্স আছে, ঠিক আছে। আর্টিকুলেটার আছে কি কি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটার, একটা হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটার। অ্যাক্টিভ আর্টিকুলেটার কাকে বলে? অ্যাক্টিভ আর্টিকুলেটার মানে হচ্ছে যে সমস্ত আর্টিকুলেটার্সরা, দেখ এবার পি উচ্চারণ করার সময় আমি কি বলেছিলাম, লোয়ার লিপ গিয়ে টাচ করছে আপার লিপকে, তারপরে লোয়ার লিপটা নিজের জায়গায় ফিরে আসছে। দ্যাটস ওয়াই ওই দুটো মানে লোয়ার লিপ আর আপার লিপের মাঝে যে গ্যাপটা হচ্ছে, ওই গ্যাপটা দিয়ে ফ্লো অফ এয়ারটা বাইরে বেরিয়ে আসছে। দ্যাটস ওয়াই লোয়ার লিপ আর আপার লিপ হচ্ছে স্পিচ অর্গান বা আর্টিকুলেটার, ঠিক আছে। এবার দুটো পি উচ্চারণ করার সময় দুটো আর্টিকুলেটার কাজ করছে, একটা লোয়ার লিপ, একটা হচ্ছে আপার লিপ, ঠিক আছে। এবার কিছু কিছু আর্টিকুলেটার হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে উচ্চারণ করার সময়, কিছু কিছু আর্টিকুলেটার আবার গৌণ ভূমিকা পালন করে। যেমনি পি উচ্চারণ করবার সময় আমাদের হচ্ছে লোয়ার লিপটা গিয়ে আপার লিপে টাচ করছে, হ্যাঁ, এরকমটা না আপার লিপ নিজের জায়গায় ফিক্স এরকমটা না যে আপার লিপ টাচ করছে লোয়ার লিপকে। কি হচ্ছে ব্যাপারটা, লোয়ার লিপ নিজের স্বাভাবিক পজিশনটা থেকে শিফট করছে উপরে, আপার লিপকে টাচ করছে, বাট আপার লিপ নিজের জায়গায় স্থির থাকছে, ওই কিন্তু উঠানামা করছে না। লোয়ার লিপ গিয়ে আপার লিপকে টাচ করছে, মুখটাকে কমপ্লিট ক্লোজ করছে। তারপরে কি হচ্ছে ব্যাপারটা, তারপরে যে মুখের ভিতরে সঞ্চিত হাওয়া আছে ওই দুটো তারপরে হচ্ছে টাচ করছে তো মুখটা কমপ্লিট ক্লোজ হচ্ছে, তারপর মুখের ভিতরে আমাদের একটা হাওয়া সঞ্চিত আছে। পি বলে দেখ, পি পি বলবার ঠিক আগের মুহূর্তে বলবি না, বাট অ্যাক্টিং কর, পি দেখ বলে দেখবি যে মুখের ভিতরে লোয়ার লিপটা আপার লিপকে যখনই টাচ করছে তখন কি হচ্ছে যে মুখটা কমপ্লিট ক্লোজ হয়েছে, বাট মুখের ভিতরে একটা ফ্লো অফ এয়ার সঞ্চিত আছে, ঠিক আছে। এবার ওটা বেরোতে চাইছে বাট বেরোতে পারছে না, কিন্তু আবার যখন লোয়ার লিপটা নিজের জায়গায় ফিরে আসছে তখন ওই দুটো ঠোঁট দুটোর মাঝ থেকে ওই সাউন্ডটা বেরিয়ে যায়, সাউন্ডটা না, লাং এয়ারটা বেরিয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই পি উচ্চারিত হচ্ছে। তাহলে এটা কেন বললাম আর্টিকুলেটার বলবার ক্ষেত্রে, আমরা দেখছি যে লোয়ার লিপটা নিচ থেকে উপরে গিয়ে আপার লিপকে গিয়ে টাচ করছে, বাট আপার লিপ স্থির আছে, মানে লোয়ার লিপটা মুখ্য ভূমিকা পালন করছে। এবার যদি এটাও না বিশ্বাস হয় তাহলে তুই পি বলবার সময় নিজের ঠোঁটটাকে মানে লোয়ার লিপটাকে তুই কী কর, টেনে ধরে রাখ, দেখ তারপরে পি বলবার চেষ্টা কর, তুই বলতেই পারবি না। মানে কিছু কিছু আর্টিকুলেটার্স বা স্পিচ অর্গান আছে যেটা কোনো একটা নির্দিষ্ট স্পিচ সাউন্ড উচ্চারণ করার পিছনে মুখ্য ভূমিকা পালন করে, তাকে আমরা হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটার বলে, ঠিক আছে। ওটাই লেখা আছে দেখ, দোজ আর্টিকুলেটার্স, এই যে দোজ প্লুরাল আছে তার জন্য এখানে আর্টিকুলেটার্স হবে, হ্যাঁ, সিঙ্গুলার ফেল লিখে দিবি না, ভুলে যাবে। দোজ আর্টিকুলেটার্স হুইচ প্রাইমারিলি হেল্প, এখানে হেল্পস হবে না, যেহেতু এটা আর্টিকুলেটার্স আছে এর জন্য হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন নিজের অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। যদি না বুঝতে পারিস তো ওটা গ্রামারে পড়বি। রিলেটিভ প্রোনাউন নিজের অ্যান্টিসিডেন্ট, দেখ কীরকম হচ্ছে ব্যাপারটা, এটা হুইচটা কার জন্য এসে, আর্টিকুলেটার্সের জন্য কি না, তো আর্টিকুলেটার্স কী হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, তো এটা হুইচটা যেহেতু এর জন্য এসেছে তো হুইচটা হচ্ছে প্লুরাল হয়ে যাবে, আর নিজের পরে প্লুরাল ভার্ব নেবে। হেল্পটা যেহেতু প্লুরাল ভার্ব তার জন্য এখানে হেল্প হয়েছে, হেল্পস করলে ভুল হয়ে যাবে গ্রামাটিক্যালি, মনে রাখবো। দোজ আর্টিকুলেটার্স হুইচ প্রাইমারিলি হেল্প ইন অর্ডার টু আটার এন স্পিচ সাউন্ড আর নোন অ্যাজ, এই যে আর নোন অ্যাজ, এখানে আরটা লিখতে হবে, কিন্তু আর যদি না লিখিস গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। কেন, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাচ্ছে, এই যে হুইচ থেকে এতটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার এর ভার্ব কোথায় আছে, এটা প্লুরাল আছে, এর প্লুরাল ভার্ব এই যে আর, আর্টিকুলেটার্সের ভার্ব আর, কেননা তো এটা সেন্টেন্সটা কমপ্লিট হবে না, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা এক্সট্রা ইনফরমেশান। এটা আমরা গ্রামারে আরও ভালো করে পড়বো, যখন প্রোনাউন পড়বো, রিলেটিভ প্রোনাউন পড়বো, আমরা ভালো করে এটার উপর ডিটেলসে ক্লাস করবো, হলো। আরেকবার দেখ, দোজ আর্টিকুলেটার্স which primarily help in order to utter any speech sound are known as active articulators, মানে যে আর্টিকুলেটার্সটা প্রাইমারিলি হেল্প করে ইন অর্ডার টু আটার এনি স্পিচ সাউন্ড, কোনো একটা স্পিচ সাউন্ড উচ্চারণ করার পিছনে মুখ্য ভূমিকা পালন করে, তাকে আমরা হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটার্স বলি। যেমন টিপ, ফ্রন্ট অ্যান্ড ব্যাক অফ দ্য টাং, দেখ আমাদের টাং আছে না, জিভ, আমাদের যদি এমনি জিভ হয় তো জিভের 3টা ভাগ আছে, যেটা অগ্রভাগ এটাকে আমরা টিপ বলছি, টিপ অফ দ্য টাং, যেটা তারপরে হচ্ছে ওটাকে ফ্রন্ট অফ দ্য টাং, FRONT, ফ্রন্ট অফ দ্য টাং, আর যেটা শেষ ভাগ তাকে আমরা বলছি ব্যাক অফ দ্য টাং, হলো। এটা আমরা ছবিটা একটু পরেই দেখাচ্ছি নেক্সট লেকচারে, তখন একটু ভালোভাবে বোঝা যাবে। তো মনে রাখ যে
টিপ অফ দ্য টাং, ফ্রন্ট অফ দ্য টাং আর ব্যাক অফ দ্য টাং হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর, তার সাথে লোয়ার লিপ হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর। আর প্যাসিভ মানে কি, যে আর্টিকুলেটারটা আমাদের কোনো একটা ফোনিম বা স্পিচ সাউন্ড উচ্চারণ করার পিছনে সেকেন্ডারিলি বা গৌণ ভূমিকা পালন করছে, তাকে আমরা প্যাসিভ আর্টিকুলেটার্স বলছি। ওটাই লেখা আছে দেখ, দোজ আর্টিকুলেটার্স সেই সমস্ত আর্টিকুলেটার্সরা হুইচ সেকেন্ডারিলি হেল্প, এটাও হেল্প আছে যেহেতু হুইচ রিলেটিভ প্রোনাউন আর্টিকুলেটার্সের জন্য এসছে, আর্টিকুলেটার যেহেতু প্লুরাল তার জন্য হুইচ এখানে প্লুরাল হয়ে গেছে, আর হুইচ নিজের পরে যেখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে, যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট দ্যাটস ওয়াই এখানে প্লুরাল ভার্ব দিয়েছে, হেল্প হয়েছে, ঠিক আছে। দোজ আর্টিকুলেটার্স হুইচ সেকেন্ডারিলি হেল্প ইন অর্ডার টু আর্টিকুলেট এন স্পিচ সাউন্ড আর নোন অ্যাজ প্যাসিভ আর্টিকুলেটার্স হলো। যেমনি এটা প্যাসিভ আর্টিকুলেটার্সে এখানে আমি একটু ভুল লিখে দিয়েছি, তো ওটাকে একটু কারেকশন করে নেব আমরা। এটা লোয়ার লিপ হবে না, এটা লোয়ার লিপ হবে না, এখানে আমি একটু মিস্টেক করে দিয়েছি, কী করে যে মিস্টেক হয়ে গেল, যাই হোক, তো এটা আমরা কারেকশন করে নেবো। এখানে যখন আমরা নোটস করবো এটা কিন্তু কারেকশন করে নেবো। এটা কি হবে, কোথায় গেল পেনটা, এখানে আমরা করে নেবো আপার লিপ, UPPER, আপার LIP। আচ্ছা, লিপ LEAP হবে না, LIP হবে। আমিও এটা অনেক দিন ভুল আসলাম, বাট এটা জানলাম তো আমি বলে দিলাম, হয়তো অনেক কারো ডাউট হতে পারে। তো আপার লিপে LIP হবে, হলো। আপার লিপ, টিথ রিজ, হার্ড প্যালেট, এগুলো আমরা যদি না বুঝতে পারি টিথ রিজ কি, হার্ড প্যালেট কি, একটু আমরা ওয়েট করব আর হোল্ড করব। এর পরের লেকচারটা শুধু আর্টিকুলেটার্সের উপর হবে, দ্যাটস ওয়াই ওটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখ আমরা টিথ রিজে আসছি। টিথ রিজ কি, উপরের দাঁত যে জায়গায় মাড়ির সাথে মেশে সেই শক্ত জায়গাটাকে আমরা টিথ রিজ বলছি। দেখ আমাদের ইনসাইড দ্য ওরাল ক্যাভিটি মানে মুখের গহ্বরের ভেতর, হ্যাঁ, আমাদের কটা সেট অফ টিথ আছে জানিস? দুটো আছে, একটা উপরের সেট অফ টিথ, নিচের একটা সেট অফ টিথ। এবার উপরের সেট অফ টিথের পিছনে একদম দাঁতটা যেখানে শেষ হয়েছে, উপরে যেগুলো দাঁত শেষ হয়েছে, যেখানে মাড়ির সাথে মিশে জিভের অগ্রভাগ দিয়ে টাচ করে দেখ, সেই মাড়িটা একটু শক্ত আছে, অনেকটাই শক্ত, ওটাকে আমরা বলছি টিথ রিজ, হলো। এবার দেখ ডিফারেন্স বিটুইন নর্মাল অর্গানস অ্যান্ড আর্টিকুলেটার্স। আমাদের হিউম্যান বডিতে অনেক রকম অর্গানস আছে। সাপোজ আমরা যদি এক্সাম্পলের কথা বলি, হার্ট একটা অর্গান, ইন্টেস্টাইন অর্গান, পাকস্থলী একটা অর্গান, পাকস্থলীকে স্টমাক বলে। তো ওরকম হিসাবে তো আমাদের বডিতে অনেকগুলো অর্গান আছে। তো সেই অর্গানগুলো যেমনি হার্ট হচ্ছে, ইন্টেস্টাইন হচ্ছে, আর তোর ইন্টেস্টাইন যেটাকে আমরা পাকস্থলী বলছি, ইন্টেস্টাইনকে পাকস্থলী বলছি, স্টমাককে আমরা পাকস্থলী বলছি। এগুলো যে অর্গানস আছে, এগুলো স্পিচ সাউন্ড উচ্চারণ করার পিছনে মুখ্য বা গৌণ কোনো ভূমিকা পালন করে না, দ্যাটস ওয়াই আমরা এটাকে নর্মাল অর্গান বলি। হ্যাঁ, কিন্তু যে অর্গানগুলো বা যে অর্গানগুলো আমাদের স্পিচ সাউন্ড উচ্চারণ করার পিছনে মুখ্য বা গৌণ ভূমিকা পালন করে তাকে আমরা আর্টিকুলেটার্স বলছি। ওটা কিন্তু নর্মাল অর্গান হলো না, ওটা আর্টিকুলেটার হয়ে গেলো। যেমন এটা নর্মাল লেটার আর এটা ফোনিম, এটার সাথে এটা পার্থক্য, এটা নর্মাল লেটার, এটা ফোনিম, দ্যাটস ওয়াই হার্ট কি হচ্ছে একটা নর্মাল অর্গান, হ্যাঁ। আর এটা হচ্ছে যেমনি লিপ কি, লিপ আমাদের আর্টিকুলেটার, হলো। মানে যেটা আমাদের কোনো একটা ফোনিম উচ্চারণ করার পিছনে মুখ্য বা গৌণ ভূমিকা পালন করবে তাকে আমরা আর্টিকুলেটার্স বলবো, সেই সমস্ত অর্গানসকে, ঠিক আছে। বা আর্টিকুলেটার্সকে আমরা কি বলি একটু আগে পড়েছিলাম, দেখি কার কার মনে আছে, সবাই ভালো করে বলবে আর্টিকুলেটার্সকে কি বলে, বল, ঠিক হচ্ছে, হ্যাঁ, স্পিচ কি অর্গান, ভেরি গুড। নর্মাল অর্গানস আর আর্টিকুলেটার পার্থক্য ভালো করে দেখবো। নর্মাল অর্গানস কান্ট এবেল টু প্রডিউস, এখানে টু আছে, টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম হয়, সবসময় এটা মনে রাখবো, গ্রামারে আছে, টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কখনো প্রডিউসড হবে না, টু প্রডিউসড হবে না, বা টু প্রডিউসিং এরকম টাইপের ইন জেনারেল হয় না, কেন টু এর পর ভার্বের ফার্স্ট ফর্মই হয়। আর এখানে কান্ট এবেল টু প্রডিউস, হ্যাঁ দেখ নর্মাল অর্গানস কান্ট মানে পারে না, এবেল টু প্রডিউস মানে কি পারে না, প্রডিউস করতে পারে না এনি ফোনিম। ফোনিমটাকে কি বলবো, এক্ষুনি বললাম, ফোনিমটা কি সবাই বলবে, বল, স্পিচ সাউন্ড, ভেরি গুড। নর্মাল অর্গানস কান্ট এবেল টু প্রডিউস এনি স্পিচ সাউন্ড, বাট আর্টিকুলেটার্স ক্যান এবেল টু প্রডিউস এ ফোনিম। মানে নর্মাল অর্গান যেমনি হার্ট কি কোনো স্পিচ সাউন্ড উচ্চারণ করতে পারে, মানে কোনো উচ্চারণ করতে সাহায্য করে না, দ্যাটস ওয়াই ওটা নর্মাল অর্গান। বাট আমাদের লোয়ার লিপ আর আপার লিপ
দুটো একসাথে কাজ করে আমাদের একটা ফোনিম, যেটাকে স্পি সাউন্ড পি উচ্চারণ করতে সাহায্য করে, দ্যাটস ওয়াই ওটা আর্টিকুলেটার হলো। এবার লাং এয়ার কামস আউট ফ্রম লাং পাইপ, ঠিক আছে, ওটা ছবিটা দেখলে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। ওটা একটু হোল্ড করবে, এটা একটু হোল্ড করবে, এটা আমি সেকেন্ড লেকচারে বলবো, ঠিক আছে। আর ইউ বললা এটাও সেকেন্ড লেকচারে বলবো, বাট বলে দিচ্ছি ইউ বললা এইটুকুটা মনে রাখ, এন্ড অফ দ্য সফট প্যালেট ইজ নোন অ্যাজ ইউ বললা। তো প্রথম লেকচারে আমাদের এইটুকুই থাকলো। প্রথম লেকচারটা অনেক বেসিক আছে আর ফনেটিক্স শেখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা হচ্ছে বেস, আমরা ভালো করে পড়বো, ভিডিওটা 5-6 বার দেখবো আর ভালো করে প্রপার নোটস বানাবো, নোটসটাকে ভালোভাবে রিভিশন করবো, চেষ্টা করবো গ্রামাটিক্যালি যেন কোথাও কোনো ভুল না থেকে যায়। আর মুখস্থ করে পড়বো, মুখস্থ করে বুঝে বুঝে পড়বো, সরি মুখস্থ তো করবো বাট বুঝে বুঝে করবো। এমনি পাগলের মতো মুখস্থ করলে ভালো করে ফাঁসবি, মুখস্থ বেশি দিন লাস্টিং হবে না, ঠিক আছে। তো আমি এখানে এটা লেকচার শেষ করলাম, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো ভালো করে পড়, আর যেটা বুঝতে পারবি না ওটা আমাকে অবশ্যই অবশ্যই বলবি, নিজের খাতায় নোটস করে রাখবি, যখন দেখা হবে, দেখা বলতে ওই ক্লাসে আমাদের এটা ডিসকাশন হয়ে যাবে, বা আমাকে টেক্সট করতে পারিস, কমেন্ট করতে পারিস, যেটাই করবি করবি, বাট আমাকে জানিয়ে দিবি, ঠিক। দ্যাটস ওয়াই আমি এন্ড করলাম ফার্স্ট লেকচারটা। আর কেমন লাগলো এটা একটু জানাবি।